আর আমি নিশ্চিত কাল তুমি কাঁদছিলে। এতবার জিজ্ঞেস করার পরেও মন খারাপের কোনো কারণ খুঁজে পেলাম না। যদি বিষয়টা একেবারে ব্যক্তিগত হয় তবে জানানোর প্রয়োজন নেই, কিন্তু তোমার আমার সম্পর্কিত কিছু হলে অবশ্যই আমার জানার অধিকার রয়েছে। ইতি, সর্বদা আপনার সেবায় নিয়োজিত থাকা একজন মানুষ। নিহিন তৎক্ষণাৎ আয়মানকে ফোন করলো। আয়মান ফোন রিসিভ করে যথেষ্ট গম্ভীর গলায় বলল, কাজের সময় ফোন করেছো কেন? আপনার বউয়ের কথা শোনার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ কাজ আর কি হতে পারে বলবেন একটু? কিছু বললে তাড়াতাড়ি বলো, হাতে অনেক কাজ। নিহিন বেশ জোরে ধমক দিয়ে বলল, কেন? কার ভাতে ছাই ফেলতে গেছো? এত কিসের কাজ? আর যখন ফোন করেছি তখন থেকে সব কাজ স্থগিত। কোনো কাজ না, চুপচাপ আমার কথা শুনবে। তো বলো। আয়মানের কণ্ঠ আরো গম্ভীর শোনালো। আমার সাথে একদম এভাবে ধমক দিয়ে কথা বলবে না। ওইভাবে ধমক দিবে আর আমি মেনে নিব, এতটাও সহজ নয়। যাই হোক, ফর্মালিটি বাদ দিই। আজকে যে এতগুলো চিরকুট লিখলে, রান্না বান্না করলে কেন? আয়মান কিছুটা অবাক হওয়ার ভান ধরে বলল, ওয়েট ওয়েট, আমার এত সময় কোথায়? আমি চিরকুট লিখতে যাব কার জন্য? আবার রান্নাও করব? ওয়াও, জেগে জেগে অলিক স্বপ্ন দেখছো নাকি? নিহিন চড়া গলায় বলল, এই একদম বাজে কথা বলবে না তো। কাজ ঠিকই করে রেখে গেছো, কিন্তু মুখে স্বীকার করছো না। তোমার জন্য কিছু করব, ঠেকা পড়েছে আমার। ও মা, আমি কখন বলেছি যে আমার জন্য করেছো? এই তো ধরা পড়ে গেছো। চোরের মন সবসময় পুলিশ পুলিশ। যাই হোক, ব্যাপার না, আমি না কিছু মনে করিনি। আর হ্যাঁ শোনো, আজ বাসায় তাড়াতাড়ি ফিরবে। আকাশের অবস্থা কিন্তু ভালো না, ঝড় বৃষ্টি হবে মনে হচ্ছে। আয়মান মিনমিন করে বলল, কাজকর্ম রেখে তাড়াতাড়ি আসা আমার পক্ষে সম্ভব নয়। হাতের কাজ শেষ হোক, তারপর ফিরবো। এটা কাউকে বলে দিতে হবে না। নিহিন ভেঙচি কাটল। এত ঠং! সে থোড়াই কেয়ার করে এসব। শুধুমাত্র ভালোবেসে ফেলেছে বলে এখনো চুপচাপ রয়েছে, নয়তো সে কখনো চুপচাপ থাকার মানুষ। এই তো তার সাথে এত রাগ দেখাচ্ছে, এত ভাব নিয়ে কথা বলছে। সে নির্ঘাত এতক্ষণে হওয়া যাওয়া রলব একটা কাণ্ড ঘটিয়ে ফেলতো। আইমনার সবচেয়ে বড় কথা, তার স্বামী এই কারণে এখনো বেঁচে আছে। তার পরের দিনগুলো এভাবেই কেটে যাচ্ছে। সামনাসামনি দুজন এমন ভাব করে যেন কতটা অনিচ্ছায় একে অপরের চোখের সামনে এসে পড়েছে, অথচ তা না, সেটা উভয়ের মনই জানে। আয়মান তো কিছু বলে না, পারতপক্ষে কথাই বলে না। যতটুকু বলে নিহিন প্রতিটা কথায় ভেঙচি কেটে এড়িয়ে যায়। আয়মানের ক্ষেত্রেও তাই। নিহিন তাড়াতাড়ি বাড়ি ফিরতে বললে এমন একটা ভাব করে যেটা রাজ্যের কাজ তার মাথায় এসে জমেছে। মান অভিমানে দুজনের কথাবার্তা বন্ধ হলেও আয়মানের প্রতিদিন চিরকুট লিখে যাওয়া বন্ধ হয়নি। অবশ্য নিহিন চাতকের মতো তৃষ্ণার্ত হয়ে অপেক্ষা করে এসবে সবই পায়, তবে সেদিনের ঘটনার কোনো কুলকিনারা খুঁজে পায় না। যে মানুষ শত ব্যস্ততায় যত্ন নিতে পারে, যে রাগ অভিমানের মাঝেও একটা ফোন করে খোঁজ নিতে ভুলে যায় না, তার পক্ষে কি যত্ন নেওয়া মানুষটাকে রাগ করা সম্ভব? আমরা প্রায়শই এমন কিছু কাজ করে ফেলি যাতে আমাদের মন সায় দেয় না কোনোভাবেই। তবুও কেন করি নিজেদেরই অজানা। হয়তো নিজের মানসিক শান্তির জন্য, নতুবা অপর পিঠের মানুষটার মানসিক শান্তির জন্য। আইমান যা করছে সবটাই নিহিনকে খুশি দেখার জন্য। ইদানিং নিহিনের সামান্য মন খারাপ তার ভেতরেও চরম বিতৃষ্ণার জন্ম দেয়। আশ্চর্য ব্যাপার, যে মানুষটাকে প্রথম প্রথম সহ্য করতে পারত না, তার প্রতি এখন এক আকাশ সমপরিমাণ টান অনুভব করে। নিহিনের এমন নির্লিপ্ত ব্যবহার তাকে ভীষণ পীড়া দিচ্ছিল। ঠিক আছে, আয়মানের কোনো কিছু খারাপ লাগলে সে রাগ করুক, ঝগড়া করুক, কথা কাটাকাটি করুক, সবশেষে সমস্যা মিটিয়ে নিক, কিন্তু এভাবে চুপ করে থাকবে কেন? নিহিনকে কিছু বলবে ভাবছিল কিছুদিন যাবৎ, কিন্তু সময় বা সুযোগ কোনোটাই ধরা দিচ্ছিল না। কিন্তু নিহিনের অকারণ রাগ অভিমানের ফলে অতি সহজেই সুযোগটা চলে এলো। আজ সে বাড়ি ফিরল দুপুরের পরপর। এসে দেখল নিহিন ঘুমাচ্ছে। সে ডেকে তুলল তাকে। নিহিন ঘুম ঘুম চোখে উঠে বসতেই আয়মান বলল, কিছু কথা ছিল তোমার সাথে। নিহিন আয়েশ করে হেলান দিয়ে বলল, শুনছি। আয়মান কিছুক্ষণ চুপ থেকে কথা বলার বিষয়টা নিজের ভেতরে সাজিয়ে নিয়ে বলতে আরম্ভ করলো। আমাদের বিয়েটা হয়েছিল একটু অদ্ভুতভাবে। হওয়ার কথা ছিল না, কিন্তু হয়ে গেছে। যাই হোক, এসব বাদ দিই। বিয়ের পর মানতে একটু কষ্ট হলেও পরে সব দিক ভেবে চিন্তে মেনে নিই। চেষ্টা করেছি তোমাকে সময় দিতে, বুঝতে, সংসারের নিয়মগুলো শিখতে। আর এখনও চেষ্টা করছি টুকটাক তোমার কাছের মানুষ হয়ে ওঠার জন্য। কিন্তু এখন মনে হচ্ছে আমি বোধহয় সব কিছুতে অপারক।
বিয়ে হওয়া থেকে আজকের এই দিন পর্যন্ত আমি সম্পর্কটাকে সময় দিতে চেয়েছি এবং এখনও তাই চাচ্ছি। বৈবাহিক সম্পর্কে অনেক ভেদাভেদ থাকে যা দুজন মিলেই সামলাতে হয়, কিন্তু আমার এই মুহূর্তে মনে হচ্ছে সম্পর্কটা টিকিয়ে রাখার ইন্টেনশন শুধু আমার একলারই। এতে তোমার বিন্দু পরিমাণ ভূমিকাও নেই। বলতে পারো আমার এমন মনে হওয়ার কারণ কি? তুমি কি চাচ্ছ রিহিন? আমাকে সজ্ঞানে এবং সপ্রতিভভাবে বলবে প্লিজ। নিহিন আইমানের কথাগুলো মন দিয়ে শ্রবণ করলো। সে ঠিক কী চায় এটা নিজেরও অজানা। কখনো মন ভালোবাসার জন্য ব্যাকুল হয়, আবার কখনো দাম্ভিকতার চূড়ান্ত ক্রোধে ফেটে যায়। সে ছোট্ট করে উত্তর দিল, আপাতত শান্তি চাই। তার মানে তুমি অশান্তিতে? কথাটা ঠিক বেঠিকের মাঝামাঝি অবস্থান করছে। অশান্তির কারণ বলে ফেলো। নিহিন সামান্য হাসে, বলে, সম্ভব না। একটা বিষয় নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। নিজেকে খুব ছোট লাগবে সেই কথাটা তোমায় বলে। হয়তো আমি বেঠিক হলে বলবে, সামান্য একটা বিষয় নিয়ে এত ইনসিকিউর ফিল করছো, এটা কোনো বিষয়? আবার যদি আমার ধারণা সত্যি হয়ে যায়, তখন আবার আমার পায়ের নিচের মাটিটাই সরে যাবে। আয়মান কপালে আঙুল চালিয়ে তপ্ত শ্বাস ফেলল। আর কিছুই বোঝানোর নেই তাকে। আয়মান উঠে দাঁড়ালো, নিহিনের উদ্দেশ্যে তেচরা গলায় বলল, বিশ্বাসটা অন্তত রাখতে পারতে। বিশ্বাস কি এতই সহজ? আজ তাকে বিশ্বাস করলে কাল যদি তা পথে ধূলিকণায় ধূলিসাৎ করে দেয়? তবে নিহিন একেবারে কখনো অবিশ্বাস করতে পারে না। এই সুযোগ আয়মান দেয়নি। দিনের পর দিন এক ঘরে থেকে এক বিছানায় শুয়ে কাছে আসার পূর্ণ সুযোগ থাকা সত্ত্বেও শুধুমাত্র অপর মানুষের স্বার্থে নিজেকে সবকিছু থেকে দূরে রেখেছে। তাকে অবিশ্বাস করার মতো দুঃসাহস নিহিনও দেখাতে পারে না। মন শান্ত করতে গুঞ্জনের কাছে ফোন করলো। নিজের কিছু জটিলতা তাকে ইশারা ইঙ্গিতে বুঝিয়ে সমাধান নিল। গুঞ্জনের একটা কথা বুকে দামামার মতো বাজতে লাগলো। তোমার সাথে যখনই কথা বলি কেমন যেন মনে হয় রাজ্যের সমস্ত চিন্তা তোমার ঘাড়ে। কি এত ভাবো তুমি? প্রথম প্রথম বিশ্বাস করা একটু কঠিন, কিন্তু যখন বিশ্বাসের মর্যাদা দিবে তখন বুঝবে ভুল করো নাই। আমি বলি কি, ছেলে মানুষ তো, একবার ছেড়ে দিয়ে দেখো, একবার বাঁধনহারা পাখির মতো ওড়ার সুযোগ দাও। পাখি নিরে ফিরে এলে সে তোমারই, আর কোনো পিছু টান নেই। আর না ফিরে এলে সে পাখি কখনো তোমার ছিলই না। হয়তো সাময়িক তোমার কাছে ছিল, কিন্তু তোমার আধিপত্য সে গ্রহণ করতে পারে নাই। সব কিছুর নিজস্ব স্বাধীনতা রয়েছে। তুমি কখনো সেই স্বাধীনতায় বাধা হয়ে দাঁড়িও না, শুধুমাত্র মাঝে সাঝে লাগাম টেনে ধরবে। আজকে আবহাওয়ার অবস্থা ভালো না। বিকেলের আকাশ জুড়ে ঘন কালো মেঘ এসে পুরো চারিদিক অন্ধকার করে রেখেছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কিছুদিন ধরেই টিভির পর্দায় দেখা যাচ্ছে দেশের বিভিন্ন এলাকার ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সকালে নিহিন মূলত আবহাওয়ার অস্বাভাবিক পরিস্থিতি দেখেই আয়মানের সাথে চলে এসেছিল, কিন্তু ফেরার পথে বিপত্তিটা বাঁধল। আকাশ ক্রমশ আগ্রাসী হয়ে বিকেলটা জনমানবহীন রাতে পরিণত করলো। একটু আগে সব আয়ত্তে ছিল। এই কারণে নিহিন বলেছিল এইটুকু পথ দুজনে বৃষ্টির মুহূর্ত উপভোগ করতে করতে হেঁটে যেতে পারবে। আয়মান চুপচাপ সায় দিয়েছে। সে এখন নিহিনের সব কিছুতেই সায় দেয়। তবুও যদি বিশ্বাসটা স্থাপন হয়। প্রথমে ঝুম বৃষ্টি, তারপর আকাশ পাতাল কাঁপিয়ে বর্ষণ শুরু হলো। প্রচণ্ড বাতাসের দাপটে সামনে আগানো যাচ্ছে না, আর বৃষ্টির দাপটে কিছু চোখে দেখাও যাচ্ছে না। এই জায়গাটাও খোলা, আশেপাশে শুধু বড় বড় গাছ। গাছের নিচে কোনোভাবেই আশ্রয় নেওয়া যাবে না, কারণ বাতাসে গাছের দুলুনি দেখে মনে হচ্ছে যে কোনো সময় বড়সড় একটা ডাল ভেঙে পড়তে পারে। নিহিন বলল, দাঁড়িয়ে থাকার প্রয়োজন কি? চলো হাঁটি। কিভাবে যাবে? দুহাত দূরের জিনিসই তো চোখে দেখতে পাচ্ছি না। বৃষ্টির ঝমাঝম ছন্দ ছাপিয়ে আয়মানের কথাটা নিহিনের কানে পৌঁছাতেই সে চেঁচিয়ে বলল, চোখে মন্দা পড়েছে নাকি? আমার দৃষ্টিশক্তি ভালো আছে। দূরের জিনিস এবং কাছের জিনিস স্পষ্ট দেখতে পাই আমি। চলো আমার সাথে। এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে ঝড় বৃষ্টিতে আমরাও ভেসে যাব। পানিতে ছপাছপ শব্দ তুলে দুজনের সামনে এগোতে লাগলো। কিছুতে যেতেই একটা নিরাপদ স্থান দেখে আয়মান থেমে গেল। নিহিনকেও থামতে বলল, কিন্তু কে শুনে কার কথা? সে দু হাত উজাড় করে বৃষ্টি বিলাসে ব্যস্ত। আয়মানের ধমক মোটেও তার কানে লাগছে না। প্রেমে পড়ার মতো বিচিত্র একটা মুহূর্ত, অথচ তার প্রেমিককে নিয়ে শত সংশয়। আয়মান নিহিনকে টেনে এনে নিজের পাশে দাঁড় করিয়ে রাখলো। নিহিন পুরো দস্তুর বিরক্তি প্রকাশ করে বলল, সবকিছুতেই বাধা দিতে হবে? একটু ভিজলে কি হয়? জ্বর আসবে।
অদ্ভুত, আমরা তো ভিজেই গিয়েছি। এমন ভেজা গায়ে দাঁড়িয়ে থাকলে বুঝি জ্বর আসবে না? সব হয়েছে তোমার জন্য। হাঁটার পরিকল্পনা কার ছিল? এখন আশেপাশে কিছু আছে? এতক্ষণে বাড়ি পৌঁছে যেতাম আমরা। এই আবহাওয়ার দরুন একটা ঘুম হতো। আয়মানের কথায় মনে হলো ঘুমাতে না পারায় সে দারুণ অসন্তুষ্ট। কিছুক্ষণ পর দুজনে আবার সম্মুখে অগ্রসর হলো। আয়মান ভেবেছিল বৃষ্টির ঝাপটা কিছুটা কমে গেলে সামনে আগাবে, কিন্তু বৃষ্টি কমার নামই নেই, উল্টো তীব্র গতিতে বেরিয়ে চলেছে। কিছুক্ষণ পর দেখা যাবে হাঁটু অবধি পানি উঠে এসেছে। এখন বাড়ি পৌঁছাতে না পারলে পরে সোজা ঝড়ে ভেসে যেতে হবে। তাই দুজনে হাঁটা বাদ দিয়ে দৌড়াতে শুরু করলো। রাস্তায় ছোটখাটো উঁচু নিচু খাদ ছিল, সেসবে পা পড়ে থেমে থেমে যেতে হচ্ছে। অবশেষে দুজনে বাড়ির উঠানে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলল। দরজার সামনের খোলা অংশে এসে দাঁড়ালো। নিহিন বলল, এখানে 2 মিনিট দাঁড়াও, তাতে যদি পরনের কাপড় থেকে পানি ঝরে যায়, নয়তো এই অবস্থায় ভেতরে গেলে পুরো বাড়ি নোংরা হয়ে যাবে। আয়মানও কতটাই সায় দিল, কিন্তু হঠাৎ কি একটা হয়ে গেল তার নিজেরও অজানা। নিহিন আশেপাশে চোখ বুলিয়ে প্রকৃতির অবস্থা দেখছে, আর আয়মান দেখছে তাকে। সে অবস্থান করছে আয়মানের খুব কাছাকাছি। ইস, নিজে ঘুমের ঘোরে তাকে মানা করে যেন খুব কাছে না আসে, অথচ এখন সে নিজেই আয়মানের গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। মনের অনুভূতি পাল্টাতে সময় লাগবে না। সামনে বৃষ্টি বিলাসে মত্ত থাকা রমণীকে দেখে আচমকা সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। অবাধ্য ইচ্ছেরা নিমেষেই জাগানিয়া হয়ে উঠল। এতদিন একটু একটু করে গড়ে তোলা সংযতা আজ বোধহয় তাসের ঘরের মতো ভেঙে যেতে চাইছে। শৃঙ্খলাবদ্ধ ইস্পাত দৃঢ় মন শিকল ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। আয়মানের কিয়ৎক্ষণের জন্য মনে হলো আজকে কোনো কিছুতেই কোনো ক্ষতি নেই। আলতো স্পর্শে নিহিনকে নিবিষ্ট মনে ছুঁয়ে দিতে ইচ্ছে করছিল ভীষণ। তাই করলো সে। ঘাড়ে পরম যত্নে এক হাত রেখে আর এক হাত পেছন থেকেই কোমরে রাখল। নীর সামনে তাকিয়েছিল। হঠাৎ বৃষ্টি ভেজা শীতলতায় উষ্ণ স্পর্শে চমকে পেছন ফিরে তাকালো। আয়মানের ঘাড়ে থাকা হাতখানা তাকে পরিপূর্ণভাবে দখল করে নিল। নীল ইশারায় কিছু জিজ্ঞেস করতে চেষ্টা করলো। আয়মান সেখানেও বাদ সাধল, চোখের ইশারায় চুপ করিয়ে দিল। দুজন দুজনে তপ্ত নিঃশ্বাস একে অপরকে ছুঁয়ে দিচ্ছিল। একটু আগের হু হু করা মন খারাপের মনে ভালো লাগার এসে উকি দিল। নীল চোখ বন্ধ করতে চোখের পাপড়ি জোড়ায় পরপর দুবার অষ্টদয়ের আভাস পেল। নিঃশ্বাস থেমে গেল ওখানে। সারা শরীর অসাড় হয়ে গেল বোধহয়। নিজের এক হাতে অপর পিঠের মানুষটার ভেজা শার্ট গামছে ধরল। চোখ মেলে তাকাতে স্বপ্নকে খুব কাছাকাছি দেখল, যতটা কাছাকাছি আয়নায় আমরা নিজেকে দেখি। আয়মান খুব যত্ন করে কপালে চুমু খেল, তারপর নিজের এক হাতে নিহিনের অধর স্পর্শ করল। নিহিন ওই খুনের দৃষ্টিতে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না, চোখ নামিয়ে নিল। মনে মনে প্রার্থনা করল এই মুহূর্তটা এখানে থেমে যাক। পৃথিবীর সব মিথ্যে, শুধু তারা সত্যি, তাদের অমর প্রেম সত্যি। দুজনের এত কাছে আসা, এর মধ্যে আর কোনো দ্বিধা নেই, কারণ দ্রুততার কোনো তৎপরতা নেই। দুজনে মনে প্রাণে চাইছে কিছু একটা। অনাকাঙ্ক্ষিত স্পর্শে নিহিনের মনে হলো ভালোবাসাটা কঠিন হলেও সুন্দর, ভয়ানক সুন্দর। এর উপর আর কোনো সৌন্দর্যের স্থান পৃথিবীতে নেই। আয়মান নিজের অনুভূতির লাগাম সর্বদা টেনে ধরলেও আজ আর পারল না। যাকে ভুল করে ভালোবেসে মনে প্রাণে চেয়েছে, তাকে এতটা কাছে পেয়েও ছেড়ে দেওয়া অনুচিত। আগ্রাসী হাতের বাঁধন বাধা মানছে না। কখনো হন্যে হয়ে ছুটে বেড়াচ্ছে ঠোঁটে ভাজে, কখনো থুতনিতে, কখনো গলায়, কখনো বা কপাল ছুঁয়ে দিচ্ছিল। নীল অনুভূতির দাপটে আয়মানকে সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরল। আয়মান চোখ তুলে তাকালো। দু চোখ জুড়ে বাধা পড়েছে তার কোমল মুখের ফুরফুরে ভাবটা। দৃষ্টি সোজা গিয়ে আঘাত হানল নিহিনের কম্পনরত ঠোঁটে। অতঃপর নিবিড় চুম্বনে তারা একাত্ম হয়ে গেল কিছুক্ষণের জন্য। নির্ঝঞ্ঝাট এবং বিপদহীন একটা ঘটনা। কিন্তু নিহিনের কি হলো? সে সোজা কোনো কথা না বলে নিজেকে এক প্রকার জোর করেই আয়মানের থেকে ছাড়িয়ে নিল। বুক ভরা দমটা ছেড়ে দিয়ে কিছুটা দূরত্বে অবস্থান করে মাথা নুইয়ে ফেলল। ওই চোখে চোখ রাখার সাধ্যি আর তার নেই। মাত্র মিনিট দুয়েক দাঁড়িয়ে ঘরে চলে এলো। একবার পেছনে ফিরে তাকালে হয়তো আয়মানকে বুদ্ধিভ্রংশের মতো স্থির এবং শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখতে পেত। নীলের আচানক ব্যবহারটা খট করে বাঁধল তার। কিছুটা অভিমান, কিছুটা রাগ, কিছুটা দুঃখ আর কিছুটা অপমান থেকে আয়মান ওখানে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ পর্যন্ত। নীল কাপড় চোপড় পাল্টে একবার এসে দেখে গিয়েছিল, কিন্তু ভেতরে আসতে বলার সাহস হয়নি। যখন অনেকক্ষণ পর্যন্ত আয়মান ভেতরে আসছিল না, তখন সে পেছনে গিয়ে দাঁড়ালো এবং যথেষ্ট সাহস সঞ্চয় করে বলল,
ওভাবে গায়ের কাপড় গায়ে শুকলে ঠান্ডা লাগবে। এইটুকু বলে সে ওখানে দাঁড়িয়ে থাকে উত্তরের আশায়। নিহিনের এই সামান্য কথাটুকু কর্ণকুয়ারে ঝংকারের মতো বাজতে লাগলো। সে ঘুরে তাকিয়ে চোখে ধারালো দৃষ্টির আধিপত্য বজায় রেখে অবিচল সুরে বলল। থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ। নিহিন আর কিছু বলল না। আইমানও ঘরে এলো না। এমনিতেই এক মুহূর্ত নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। এখন গিয়ে তার পাশে শোয়ার সৎ সাহসটুকু আর তার নেই। নিহিনের রাতে ঘুম হলো না। অসহ্য মাথা যন্ত্রণায় নিজের কাছে ছটফট করতে লাগলো। দু চোখ অঝোর ধারায় অশ্রু গড়িয়ে পড়ল। অথচ ওই মানুষটা ওখানেই নির্বিকার স্থবির হয়ে দাঁড়িয়ে রয়েছে ঘন্টার পর ঘন্টা। স্বাভাবিক, কিন্তু নিহিনের ভীষণ অসহায় বোধ হচ্ছিল। সকাল সকাল দুজন রওনা হলো রাজধানীর উদ্দেশ্যে। আগাম কোনো পরিকল্পনা ছিল না। হঠাৎই আইমান এসে কঠিন কণ্ঠে বলল, রেডি হও। প্রথমতে কারো মুখের কোনো রা নেই। নিহিন পরিস্থিতিটা স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু আইমানের চেহারার দিকে তাকিয়ে সেটা দুঃসাহস আর দেখালো না। চুপচাপ বসে রইল। শ্বশুরবাড়ি এসে ভালো মন্দ কোনো কথা না বলে অভিমানী কণ্ঠে শাশুড়িকে জানালো সে বাড়ি যেতে চায়। এতদিন পর ছেলে আর ছেলের বউ ফিরল। রূপানা হওয়া কতটা খুশি হলেন। নিহিনের কথা শুনে দপ করে নিভে গেলেন, কিন্তু সেই নিরুপায়। আইমানের চোখের সামনে থাকাটা মোটেও কাম্য নয়। রূপানা একবার, আইমান আরেকবার নিহিনের দিকে তাকালেন। দুজনের চোখে মুখে রাজ্যের মেঘ। রুকুজকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমাদের? রাগ অভিমান চলছে? নিহিন ফের বলে উঠল, আন্টি আমি বাড়ি যেতে চাই। হ্যাঁ, অবশ্যই যাবে। আজকের দিনটা অন্তত থেকে যাও, কাল সকালে আইমান পৌঁছে দিয়ে আসবে। নিহিন বলল, আমাকে পৌঁছে দিয়ে আসতে হবে না, আমি একাই যেতে পারবো, আর আমি এক্ষুনি যেতে চাই। আইমানকে নির্বিকার বসে থাকতে দেখে তার রাগ হলো, তবে সেটা প্রকাশ করলেন না। আইমানের দিকে তাকিয়ে নিহিনকে বললেন, অনেক তো হলো, এখনো কি তোমাদের রাগ অভিমানের পালা শেষ হয় নাই? আমি আর কত বলবো? যাও গিয়ে যে যার ইচ্ছে তাই করো, এখানে আমার অনুমতি নেওয়ার কি আছে? যেহেতু নিজেদেরটা নিজেরাই ভেবে নিচ্ছ। তিনি থামলেন। আইমান উঠে নিজের রুমে চলে গেল। তিনি ফের নিহিনকে উদ্দেশ্য করে বললেন, জানি তোমাকে এসব জিজ্ঞাসা করা ঠিক হচ্ছে না, তোমাদের ব্যক্তিগত ব্যাপার এটা, কিন্তু বিয়েটা যেহেতু আমরা দিয়েছি তাই প্রশ্ন তো করতেই পারি, তাই না? এখন বলো, আয়মানের সাথে ঝগড়া হয়েছে, ও এভাবে উঠে চলে গেল, আর তুমিও বাড়ি যেতে চাচ্ছ কি জন্য? নিহিন সরলভাবে উত্তর দিল, অনেকদিন মা বাবার সাথে দেখা হয় না। আচ্ছা ঠিক আছে, পৌঁছে দিয়ে আসি তোমায়। নিহিন বাধা দিতে চেয়েও যেতে পারল না। এই মুহূর্তে একা থাকা জরুরি। বাড়ি থেকে বের হওয়ার আগে ভীষণ চেনা ঘরটায় আর চোখে তাকালো না, তাকে দেখা যাচ্ছে না। অথচ নিহিন যাওয়ার আগ পর্যন্ত উপরের বেলকনি থেকে একজোড়া দৃষ্টি তাকে নজরবন্দি করে রাখলো। এতদিন পর বাড়ি ফিরেছে, কিন্তু সে কারোর সাথে কথা বলল না। সোজা ঘরে গিয়ে দরজায় খিল এঁটে দিল। গুঞ্জন কিছুটা অবাক হয়ে দরজা ধাক্কাতে লাগলো। নিহিন বদ্ধ ঘর থেকে উত্তর দিল, আমাকে যদি কেউ এক মুহূর্তের জন্যও বিরক্ত করো না, তবে কিন্তু আমি এই ঘর বাড়ি সবকিছু ছেড়ে চলে যাবো একদম। গুঞ্জন পাল্টা প্রশ্ন করলো, কি হয়েছে তোমার? বাবা ডাকছে? বলে দাও, সকলের কথা পরে শুনবো। আমি একটু একা থাকতে চাই, প্লিজ তুমি চলে যাও ভাবি। আর মাকে বলে দিও অযথা যেন এসে আমায় ডাকাডাকি না করে। নিহিন যখন ঘর ছেড়ে বেরোলো তখন গুঞ্জন ভীষণ ব্যস্ত হয়ে বলল, তোমার শাশুড়ি আর মা দুজন মিলে এতক্ষণ ভীষণ সিরিয়াস বিষয় নিয়ে আলাপ আলোচনা করলো, যার মধ্যমণি ছিলে তুমি আর ভাইয়া। কি বলে? কি আর বলবে, তাদের জন্য বাধ্য হয়ে তোমরা সম্পর্কটা টিকিয়ে রেখেছো, মানে লোক দেখানো সম্পর্ক যাকে বলে। কিন্তু তোমরা তো মন থেকে মানতেই পারছো না, তাই আলাপ আলোচনা করে দুজনকে দুই দিকে মুক্ত করে দিতে চাচ্ছে। নিহিন অবাক হলো। পরপর দুবার ফাঁকা ঢোক গিলল। সারা জীবন দেখে এসেছে ছেলে মেয়ের সংসারে অশান্তি হলে মায়েরা ঠিক করে দেওয়া বা সম্পর্কটা টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে, অথচ তার বেলায় উল্টো। নিহিন আপাতত জবাবে কিছু বলল না। যতকালে তন্দবস্থা। গতদিনের বৃষ্টি নিহিনকে কাবু করতে না পারলেও 2 দিন আয়মানকে বেশ ভোগালো। এই 2 দিন আর ঘর ছেড়ে বের হয়নি। আজ একটু বেরিয়েছিল। রোমানা হক চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলের কাণ্ড কারখানাগুলো পরখ করছিলেন। আয়মানকে নিহিনের কথা কোনোভাবে জিজ্ঞেস করেননি, তবে ভেবেছেন আলাদা হওয়ার বিষয়টা একবার উল্লেখ করে দেখবেন। সিদ্ধান্ত নিয়েছেন সোজা আঙুলে এবার ঘি উঠলে
সিদ্ধান্ত নিয়েছেন সোজা আঙুলে ঘি এবার না উঠলে আঙুলটা একটু বেঁকিয়ে দেখবেন। তাই আইমান যখন বাড়ি ফিরে নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিল তখন তিনি দরজায় নক করলেন। জিজ্ঞেস করলেন, আসবো? তৎক্ষণাৎ আইমান বলে উঠল, মা, তুমি আমার ঘরে আসতে অনুমতি নিচ্ছ? নিতে হয় মাঝে মাঝে। যাই হোক, একটা কাজের কথা বলতে এসেছিলাম তোকে। হ্যাঁ, শুনছি। অনেকদিন হলো তোদের বিয়ে, এখনো যেহেতু সহজ হতে পারলি না, ভবিষ্যতে হতেও পারবি না হয়তো। আর কতদিন চলবে এভাবে? তো এভাবে দুজনের ওপর দিয়ে অশান্তি বইছে। এবার ক্ষান্ত দে। আইমান মায়ের কথাটা বুঝতে পারল না, এমন ভাব করে বলল। কি বলছো এসব? তিনি সরাসরি কিছু বললেন না, তবে আইমান যে বুঝেছে তিনি ক্ষান্ত দেওয়া বলতে কি বুঝিয়েছেন সেটা বেশ ভালোই বোধগম্য হয়েছে। তার কথা শেষ, যতটুকু ইঙ্গিত দেওয়া প্রয়োজন ছিল ততটুকু দিয়ে ফেলেছেন। ওইদিকে নিহিনকেও একই রকম দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিয়েছেন। এইবার দেখা যাক এতদিনে দুজন দুজনের অভ্যাসে কতটা পরিণত হয়েছে। এইখানে আসার পর আইমান নিহিনকে একটাও ফোন করেনি, নিহিনও অবশ্য করেনি। অনর্থক অভিমানে প্রেমিক প্রেমিকা যুগলের ন্যায় দুজনেই মুখ ফিরিয়ে রয়েছে, অথচ একই শহরের দুটো প্রান্তে উভয়েরই হাহাকার। দীর্ঘশ্বাস স্পষ্ট। আজ গুঞ্জন, ইমাদ আর নিহিন বেরিয়েছে সিনেমা দেখার উদ্দেশ্যে। নিহিন আসতে চায়নি, কিন্তু গুঞ্জনের জোড়াজুড়িতে এসেছে। হলের সামনে আসতেই আইমানকে দেখতে পেল। ইমাদ তাকে দেখে এগিয়ে গিয়ে কোলাকুলি করলো, তারপর নিহিনকে উদ্দেশ্য করে বলল, আইমানকেও ডেকে নিলাম, তোরা এবার নিজেদের মতো এনজয় কর, আমাদের মধ্যে হাড্ডি হতে আসিস না। আইমান সৌজন্যমূলক হাসলেও নিহিন চুপ করে রইল। বাকিটা সময় সে নির্লিপ্ত রইল, যেন তার জাগতিক অনুভূতি সব লোপ পেয়েছে। আইমান অবশ্য গুঞ্জন আর ইমাদের সাথে যথেষ্ট সময় কাটিয়েছে। বাড়ি ফিরে সে একটা অসমাপ্ত ছক কষতে বসেছে। সেদিন গেট টুগেদারের পর থেকে নিহিনের মন মেজাজ সমস্তটাই পাল্টে গেছে। আইমান ভাবতে চেষ্টা করলো সেদিনটি কি হয়েছিল। সে কি মন খারাপ করে দেওয়ার মতো এমন কিছু করেছিল? না তো, যাওয়ার আগ পর্যন্ত সব ঠিকঠাকই মিলল। ও আচ্ছা, ওখানে অবশ্য একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, যেটা আইমানের মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। হ্যাঁ, শিলার ওই ব্যাপারটা, ওটা নিশ্চিত নিহিনের কানে পৌঁছেছে কোনোভাবে। তারপর থেকেই কেমন অস্বাভাবিক আচরণ করছে, কিন্তু ওসব কে বলবে তাকে? আর আইমান যা বলেছে সেটা বলেনি কেন? মিছিমিছি একটা ভুল ধারণা মাথার ওপর বোঝার মতো চেপে রয়েছে। আর নিহিন তার কথা আলাদাভাবে আর কি বলবে? সারাদিন অযৌক্তিক এত কথা বলে, অথচ যেটা বলা দরকার সেটাই মিস করে গেছে। আইমান তৎক্ষণাৎ ফোন হাতে নিল নিহিনকে ফোন করার উদ্দেশ্যে। বান্ধবীদের সাথে গ্রুপ কলে অনুপস্থিত থাকায় অন্না আলাদাভাবে নিহিনের ফোনে কল করলো। ফোন হাতে থাকায় সহসা রিসিভ করে কানে চাপলো। অন্না কিছুটা দুষ্টুমি করে বলল, কিরে লেটুস, বরের আদর ভালোবাসা পেয়ে আমাদের ভুলে যদি তাই না? না, তা কেন হবে? তবে কথা বললি না যে তোর খোঁজ করেছিল সবাই? দেখা করবো না কাল পরশু, ঢাকাতেই আছি। ও মা, তাই? কবে এলি রে? নিহিন গুনে গুনে হিসেব করে উত্তর দিল, 5 দিন আগে। ভাইয়া কোথায়? নিহিন নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আছে হয়তো ওদের বাসায়, আমিই জানি না। অন্না প্রসঙ্গ পাল্টে বলল, আচ্ছা, তুই সেদিন অনুষ্ঠান থেকে হঠাৎ চলে এলি কেন? কি হয়েছিল? ভাইয়া কত করে খুঁজছিল তোকে, তারপর তো তোর মেসেজ পেয়ে সব ছুটে বাড়ি ছুটলো। ও এসেছে ওর দায়িত্ববোধ থেকে, আমি নিশ্চয়ই তাকে আসতে বলিনি। এভাবে কথা বলছিস কেন? নিহিন হঠাৎ ওই প্রসঙ্গটা তুলতে চাইল, কিন্তু মেয়েটার নাম তার জানা নেই, তাই চেহারায় বর্ণনা দিয়ে অন্নাকে জিজ্ঞেস করলো, এরকমই কাউকে দেখেছিস? কেন বলতো? এভাবে চেহারা বর্ণনায় কাউকে চেনা সম্ভব? তাও আগে থেকে পরিচয় থাকলে একটা কথা হতো। তোর ভাইয়ের সাথে আমি কথা বলতে দেখেছিলাম, মানে আমাদের বিয়ে সম্পর্কে কি সব যেন বলছিল সে। আমি তো। নিহিনকে মাঝপথে থামিয়ে দিয়ে অন্না বলল, আচ্ছা ওয়েট, তুই মেবি শিলার কথা বলছিস? মেয়েটা একটু খোঁচা মেরে কথা বলে, রাইট? এভাবে তোদের বিয়ে কেন হলো? ভাইয়া এবং তুই কেন রাজি হলি, তাই না? নিহিন তৎক্ষণাৎ জবাব দিল, হ্যাঁ, ওর কথাই বলছিল, নাম জানা ছিল না। ও কি বলেছিল তুই শুনেছিস? হ্যাঁ, আমি ওখানে ছিলাম। ও তো ভাইয়াকে বিয়ে নিয়ে খোঁচাচ্ছিল। আশ্চর্য বেহায়া মেয়ে একটা। ভাইয়া মানা করে দিয়েছিল, বলেছিল তার পার্সোনাল লাইফ সম্পর্কে কথা বলার অধিকার কারো নেই।
সে বিয়ে করেছে, তার বউ, তার জীবন, তার সংসার। অন্য কেউ কেন এসব নিয়ে নাক গলাতে যাবে? সে তো সব মিলিয়ে সুখেই আছে। তাহলে অন্য কোনো কারো সমস্যা কোথায়? তারপর তো নীল বুকের ভেতরে চেপে রাখা নিঃশ্বাসটা বের করে প্রফুল্ল চিত্তে বিছানায় গা এলিয়ে দিল। বুকের ওপর ভারী পাথরের বোঝা নিমেষে কোথাও একটা মিলিয়ে গেল। ওদিকে অন্যা সেদিনের ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েই যাচ্ছে। নীলের আর কিছু শোনার প্রয়োজন নেই। তবে আইমানকে যে ভুল বুঝলো তার জন্য কিঞ্চিত আফসোস হচ্ছে বই কি। শেষে অন্যা বলল, জানিস, ভাইয়া তোকে গোপনে গোপনে অনেক বেশি ভালোবাসে। সেটা সে সরাসরি মুখে না বললেও তার চোখে মুখে প্রকাশ পেয়েছে। অথচ তুই কি গাদি একটা। নিহিন করুণ মুখে বলল, দোস্ত, আমি আসলেই গাধি। এতদিন স্বীকার না করলেও আর স্বীকার করতে বাধ্য হচ্ছি। এরপর যখন তোর সাথে দেখা হবে, তুই কষিয়ে আমার 2 গালে 2টা থাপ্পড় মারবি। এটা তোর কাছে আমার স্পেশাল রিকোয়েস্ট। অন্যা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিন্তু কেন? এত কিছু শুনে লাভ কি? আর হ্যাঁ, আরেকটা কথা, তুই আমার হাজারটা চুমু গ্রহণ করে আমায় ধন্য কর। আর দোয়া করে দিচ্ছি, 100টা বাপুর মা হ। এই কি যাথা বলিস? নিহিন ধমক দিয়ে বলল, ফোন রাখ, তোর সাথে আবার কিসের কথা রে? টাটা দোস্ত, অনেক বড় একটা উপকার করলি। অন্যাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নিহিন ফোন কেটে দিল। আইমানকে ফোন করতে যাবে তখন দেখলো অলরেডি কয়েকবার মিসড কল উঠে গেছে। অন্যার কথাগুলো শুনে এমনিতেই আনন্দে গা ভাসাচ্ছে, তার উপর আবার আইমানের ফোন। কই যাবে সে? আইমানকে ফোন করার সাথে সাথে সে রিসিভ করলো। নিহিনকে কি বলবে আগে থেকেই ভেবে রাখা ছিল, কিন্তু তার অবশ্বাস মিলল না। নিহিন দ্রুত পদে বলল, কোথায় তুমি? ঢাকায় তো, তাই না? যেখানেই হও না কেন, 1 ঘন্টার মধ্যে আমার সাথে এসে দেখা করো। এর বেশি সময় দিতে পারবো না, কিন্তু যদি 1 ঘন্টায় আসতে না পারো তবে শাস্তি আছে। একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো প্লিজ। কি হলো হঠাৎ? ভাবনার সময়টাও পেল না আইমান। যত দ্রুত সম্ভব রওনা হলো নিহিনদের বাড়ির উদ্দেশ্যে। কোনো বিপদ আপদ হলো কিনা কে জানে। অযৌক্তিক চিন্তা আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরলো তাকে। ওদিকে নিহি নিজের কপাল চাপড়ে কুল পাচ্ছে না, বারবার নিজেকে রাগ করছে। ছি নিহিত, তুই এত বোকা! সামান্য একটা বিষয় বোঝার জন্য যত জ্ঞান বুদ্ধি তোর কিচ্ছু নেই। এত বছর ধরে পড়াশোনা করে কি করলি তুই? লাভের লাভ তো কিছুই হলো না, উল্টো উফ! যে মানুষটা ভালোবাসলো তাকে এইভাবে ভুল বুঝে দূরে সরিয়ে দেয়া, প্রত্যাখ্যান করা জীবনের সর্বপ্রথম করা সবচেয়ে বড় ভুল এটা। নিহিন ব্যালকনি থেকে নজর রাখছিল। আইমান মূল ফটকের কাছে আসতেই সে শশব্যস্ত পায়ে নিচে নেমে এলো। বুক প্রলম্বিত নিঃশ্বাসটা ছেড়ে ঠোঁটে আনন্দের হাসি ফুটিয়ে তুলল। আইমান এগিয়ে এসে জিজ্ঞেস করলো, হঠাৎ জরুরি তলব কি জন্য? নীল স্বভাবসুলভ হেসে বলল, সরি বলার জন্য ডেকেছি, সব কিছুর জন্য সরি। আমাকে কি কান ধরতে হবে? আইমান ধারালো দৃষ্টিতে তাকিয়ে বলল, সব কিছু? যেমন? নিহিন সেই ধারালো চাহনিতে বাধা পড়ে শান্ত গলায় জবাব দিল, সত্যি কথা বলতে দোষ নেই। সেদিন তোমার ভুল বুঝেছিলাম আমি, আজ সেই ভুল ভাঙলো আমার। আমার আসলে তোমার উপর বিশ্বাস রাখা উচিত ছিল, কিন্তু হঠাৎ করে। বাকিটুকু আইমান বলল। সমস্যা নেই, ওইটা আমার ব্যর্থতা। তারপর আর কি জন্য সরি? নীল অন্যার প্রান্তদেশ খুঁটিয়ে খুঁটিয়ে নতমস্তকে জবাব দিল, সে সেদিনের ওই ঘটনার জন্যে। আসলে মানে আমি। নিহিন আর বলতে পারল না। আইমান ভ্রুকুচকে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে রইল। বলল, পুরো কথা শেষ করো। নিহিন আমতা আমতা করে বলল, ওই তো সেই দিন, মানে ঝড় বৃষ্টির ওই রাতের কথা বলছিলাম। আসলে খোলা জায়গা ছিল তো, বাই এনি চান্স কেউ যদি দেখে ফেলতো। আইমান হাসি চেপে রাখতে গিয়েও মৃদু হেসে ফেলল। বলল, আচ্ছা, এটুকু বলতেই ডেকেছিলে নাকি আরো কিছু বলবে? বলবো তো। বলো। আমার আবার বাড়ি ফিরতে হবে। ইতিমধ্যে বাড়ির মানুষ আমাদের সম্পর্কে কি পরামর্শ করেছে তা নিশ্চয়ই শুনেছো। তোমার কি মতামত? আইমান বলল, আমার তোমার মতামত জানাটা জরুরি। তোমার মতামতের উপর ভিত্তি করে আমি সিদ্ধান্ত নেব। নিহিনের সরি যে আসলেই গ্রহণযোগ্যতা পেয়েছে তা আইমানের এই কথায় সে স্পষ্ট বুঝতে পারল। ওষ্ঠতায় ফুটে উঠল এক টুকরো হাসির ঝিলিক। সে আরেকটু এগিয়ে গেল এবং আচমকা লজ্জা শরম মাথায় তুলে আইমানকে জড়িয়ে ধরল। ফিসফিস করে বলল, আমি থাকতে চাই,
এত সহজে ছাড়তে চাই না। আয়মার নির্লিপ্ত কণ্ঠে উত্তর দিল। এটাও কিন্তু খোলা জায়গা, আশেপাশে মানুষজন এখনো জেগে থাকতে পারে। সরে দাঁড়াও, পরে তোমারই সমস্যা হবে। নিহিন বলল,